এসএসসি 2026 সালের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের বাংলা প্রথম পত্রের আজকের ক্লাসটি হচ্ছে বাংলা প্রথম পত্রের এমসিকিউ নিয়ে। এরকম তোমাদের জন্য আমরা ফার্স্টটা মডেল টেস্ট সাজিয়েছি, অর্থাৎ বাংলা প্রথম পত্রের এমসিকিউর উপর 5টা মডেল টেস্ট তুমি যদি শেষ করতে পারো তাহলে তুমি অবশ্যই 30টা এমসিকিউ তুমি অবশ্যই 30টা এমসিকিউ তুমি কমন পাবে। কেন? কারণ আমাদের মডেল টেস্টগুলোতে তোমাদের এমন এমসিকিউগুলো সাজানো হয়েছে যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো তোমার পরীক্ষা উপযোগী উত্তরপত্র সহ। তো এগুলো কিন্তু নিয়ে একজন স্টুডেন্ট যখন এই ফার্স্টটা মডেল টেস্ট, অর্থাৎ একটা মডেল টেস্টে 30টা করে এমসিকিউ থাকবে, এই 30টা করে এমসিকিউ কেউ যদি শেষ করতে পারে 5টা মডেল টেস্ট, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 5টা মডেল টেস্ট থেকে তারা অবশ্যই 30টা এমসিকিউ কমন পাবে। এটা নির্ভর করে তোমার বিশ্বাসের উপর। বিগত সালগুলোতে আমাদের সাজেশন নিয়ে যারা পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ তারা পরীক্ষায় অনেক বেশি ভালো করছে। এটা শুধুমাত্র আমাদের সাজেশন যারা ফলো করছে বা আমাদের কাছ থেকে যারা সাজেশন নেয় শুধুমাত্র তারাই ভালো জানে। তো এই কারণে আমি তোমাদেরকে বলবো আমাদের সাজেশনটা তোমরা কালেক্ট করে নিয়ে পড়াশোনা শুরু করে দিতে আর তোমার A+টা নিশ্চিত করতে। আমাদের সাজেশন নিলে তুমি পাবে সাজেশন ভিত্তিক ক্লাস, তুমি পাবে মডেল টেস্ট। সাজেশন নিলে সাজেশনের সাথে এত কিছু কিন্তু কোনো অনলাইন প্ল্যাটফর্মে পাবে না তুমি, শুধুমাত্র আমরা ছাড়া। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যাতে সাজেশনগুলো নিয়ে নাও। আরেকটা বিষয় এই এমসিকিউগুলো তোমাদেরকে এখন আমি উত্তরপত্র সহ আজকের ক্লাসে বলবো। এই মডেল টেস্ট এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবা, তোমরা ভিডিওটি স্কিপ করবে না। ভিডিও শেষে অবশ্যই তোমাদের A+ নিশ্চিত করতে কি করতে হবে, তোমরা আমাদের সাজেশনগুলো কিভাবে কালেক্ট করবে সেই বিষয় নিয়ে চূড়ান্ত কথা বলবো ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। তো দেখো এখানে আমি তোমাদের জন্য মডেল টেস্ট একে মডেল টেস্ট একে 30টা এমসিকিউ তোমাদের জন্য আমি এখানে তুলে ধরেছি। এই 30টা এমসিকিউ তোমাদের সামনে এখন বলবো। তো এখানে প্রথম এমসিকিউ যেটা আছে সেটা যে আলী ইবনে আব্বাসের নিবাস কোথায়? মূলত আলী ইবনে আব্বাসের নিবাস বাগদাদে। এটা তোমরা অনেকেই জানো, তোমরা সবাই জানো। তোমরা যারা প্রত্যুপকার গল্পটি ভালো করে পড়ছো তাদের জন্য এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজ। 2 নম্বর এমসিকিউ আছে সুবা গল্পে সুবার জীবন চিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কিসে? মূলত সুবা গল্পে সুবার জীবন চিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কিসে? এটা হবে তোমার বাসায়। এটা গ নাম্বার বাসায়। তারপর 3 নাম্বার দেখো, 3 নাম্বারটা বাবর যখন গভীর ধ্যানে বসেছিল তখন তার প্রকৃতি ছিল, তার প্রকৃতি কেমন ছিল? এই 3 নাম্বার প্রশ্নটির তোমাদের শান্ত চঞ্চল ছিল সেই, প্রার্থনারত 2টি হাত ছিল তার, নয়নে অশ্রুই ছিল তার। অশ্রুই মানে কি? পানি। তো এখন কথা হলো যে চোখের পানি। এখন কথা হলো এখানে কোনটা হবে? এখানে কিন্তু তোমার 1, 2 ও 3 তিনটাই হবে। এমসিকিউগুলো আমি আবারও বলতেছি তোমার জন্য গুরুত্বপূর্ণ, তুমি ক্লাসটি সম্পূর্ণ ভালো করে দেখবা। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার এমসিকিউটা একটি বিশিষ্ট অভিজাত সভ্যতা বলতে লেখক কোনটিকে বুঝিয়েছেন? এখানে 4 নাম্বারে তোমার উত্তর হবে ভারতীয়। এখানে বিশিষ্ট অভিজাত সভ্যতা বলতে ভারতীয়দেরকে বোঝানো হয়েছে। 5 নাম্বার এমসিকিউটা দেখো, 5 নাম্বার এমসিকিউটা মিষ্টি যেন গুঁড়ো দেব তোমায় উক্তিটিতে দুর্গার কী ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? এটা হবে কূপ। এখানে কূপকে বোঝানো হয়েছে। মিষ্টি যেন গুড় দেব তোমায়, এই উক্তিটি দ্বারা এখানে দুর্গার কূপ প্রকাশ পেয়েছে। 6 নাম্বার যে প্রশ্নটি আছে সেটা দেখো, 6 নাম্বার বলা আমাকে সবাই বলিলে বাছি সুবার এই উক্তিটি প্রকাশ পেয়েছে। কেন তিনি এই কথাটি বলেছে যে আমাকে সবাই বলিলে বাছি, এই কথাটি তিনি কেন বলছিলেন? মূলত এই কথাটি সে বলেছিল হতাশা থেকে, সে বলেছিল বেদনা থেকে, প্রত্যাশা থেকে না, তার কোনো প্রত্যাশা ছিল না। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে 1 ও 3। হ্যাঁ, তারপর 7 নম্বর এমসিকিউটা দেখো,
7 নাম্বার এমসিকিউতে বলা হচ্ছে, যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা চাইবে, হযরত উমর রাদিয়াল্লাহু এর উক্তি কোনটি প্রকাশ পেয়েছে? এটি দ্বারা 7 নম্বরে বোঝানো হয়েছে, এটি দ্বারা বোঝানো হয়েছে বিভ্রান্তি বলছে এখানে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আমি এই এমসিকিউটা নিয়ে একটু কথা বলি। আসলে এটা হচ্ছে তোমাদের এই এমসিকিউটা দেওয়া হয়েছে মোহাম্মদ ওয়াজেদ আলী যেই তোমাদের এই তোমাদের জন্য গদ্য লিখেছে হযরত, অর্থাৎ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা লিখেছেন আর কি। তো এটাতে এমন কিছু কথাবার্তা আছে যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যেটা হচ্ছে সাহাবা ইকরামদের শানে কিন্তু যায় না, ঠিক আছে। ওখানে ওই গদ্যের মধ্যে লেখা আছে হযরত আবু বকর, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু, তারপর এরকম কয়েকজন সাহাবীর নাম দিয়ে ওটাতে লিখে আছে। তোমরা অবশ্যই নিশ্চয়ই এটা পড়ছো। তারা নাকি হযরতের পূজা করিত, অর্থাৎ মুহাম্মাদের পূজা করিত, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই ধরনের আচরণগুলো, কথাবার্তাগুলো আসলে এটা এই যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গদ্যটা বই থেকে, পাঠ্য বই থেকে তুলে দেওয়ার জন্য অনেক দিন যাবত হচ্ছে মানে কথাবার্তা চলতেছিল, কিন্তু হচ্ছে এটা এখনও তোলা হয়নি। তো ওয়াজেদ আলী কিন্তু তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে যে লেখালেখি করলো, ওয়াজেদ আলী কিন্তু তার জীবনে একদিনের জন্য কোনো মাদ্রাসার বারান্দাও যায় নাই। তো মাদ্রাসার বারান্দায় না গিয়ে জাস্ট বাংলা বই পড়ে একজন হচ্ছে মানে কি রিপোর্টার হইয়ে, ঠিক আছে, একজন সংবাদ রিপোর্টার হইয়ে সে হচ্ছে এগুলো লেখালেখি করতো, বা এরকম একটা বিষয় এখানে তোমাদের পাঠ্য বইয়ে তুলে ধরা হয়েছে। এই যে এখন যে এমসিকিউটা পড়ছি, এটা এমসিকিউটা তোমরা নিজেরাই বলো, এগুলো হচ্ছে সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক মানে কি অনেক আঘাত আনে। তো যাই হোক, এগুলো আমি বলতে চাচ্ছি না, কিন্তু এই যে ওয়াজেদ আলী সম্পর্কে কি বলবো। ওয়াজেদ আলী হচ্ছে যে মানে কি জীবনে হচ্ছে মাদ্রাসা বারান্দা যায়নি, ইসলামিক সম্পর্কে তার জ্ঞান নাই, কিন্তু সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা গদ্য যে লিখে ফেললো। আচ্ছা যাই হোক, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তো 8 নাম্বার দেখো, 8 নাম্বার হচ্ছে নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন কে? এখানে 8 নাম্বারে কি হবে? এখানে 8 নাম্বারে হবে কবি। তাহলে নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন কে? কবি। এখন 8 নাম্বার তো পড়লাম আমরা, এখন দেখবো আমরা 9 নাম্বার। 9 থেকে দেখো 9 নাম্বারে কি আছে দেখো। 9 নাম্বারে একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকের আলোকে দুইটা প্রশ্ন দেওয়া আছে। এটাও কিন্তু তোমার গল্পের প্রত্যুপকার থেকে। তো এখানে 9 নাম্বারে হচ্ছে তোমার বলা হচ্ছে, সবুজ তার দুর্দিনে মামুনকে কাছে পায়, কিন্তু মামুন কঠিন একটি বিপদে পতিত হলে সবুজ এগিয়ে আসেনি। 9 নম্বরে বলা হচ্ছে, প্রত্যুপকার গল্পের আলোকে সবুজের মধ্যেই মূলত কোনটির অভাব রয়েছে? মূলত সবুজের মধ্যেই হচ্ছে অভাব রয়েছে কৃতজ্ঞতাবোধের, মনুষ্যত্ববোধের, সৎ সাহসের অভাব রয়েছে, উপকারী মনোভাবের অভাব রয়েছে। তো এখানে কিন্তু তোমার কোনটা হবে? এখানে এই 4টার মধ্যে তোমার কোনটা হবে 9 নম্বরে? তো 4টার মধ্যে 9 নম্বরে হবে কৃতজ্ঞতাবোধ। এখানে উত্তর হবে কৃতজ্ঞতাবোধ। 10 নম্বর প্রশ্নটি দেখো। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, এমত অবস্থায় সবুজের উচিত, এমত অবস্থায় সবুজের কি করা উচিত? উপকারে এগিয়ে আসা, মামুনকে সহায়তা করা, সমস্যা সমাধানে এগিয়ে আসা। আসলে এখানে 1, 2, 3 10 নম্বরে 3টাই হবে। তারপরে দেখো 11 নাম্বার। 11 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে, তিমির শব্দের অর্থ কোনটি? এখানে তিমির শব্দের অর্থ অন্ধকারকে বোঝানো হয়েছে, তাহলে তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। 12 নাম্বার দেখো, 12 নাম্বারে হচ্ছে বলা হচ্ছে, কাবুলি ছাইয়ের রং কেমন? কাবুলি ছাইয়ের রং হচ্ছে সবুজ, কাবুলি ছাইয়ের রং কেমন? সবুজ। 13 নম্বর এমসিকিউটা দেখো। 13 নম্বরে বলা হচ্ছে, জহির রায়হানের লেখা উপন্যাস নিচের কোনটি? এখানে 13 নম্বরে জহির রায়হানের লেখা উপন্যাস হচ্ছে বরফ গলা নদী। এই বরফ গলা নদী এটাই হচ্ছে জহির রায়হানের উপন্যাস। 1 নম্বর বরফ গলা নদী, এটাই হচ্ছে জহির রায়হানের উপন্যাস। 14 নম্বর দেখো। 14 নম্বরে বলা হচ্ছে যে কি, কিন্তু এই স্নেহের তিস্তা মিঠেবে খাট জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। পঙ্গুক্তি দয়ে ফুটে উঠেছে কি? পঙ্গুক্তি দয়ে এখানে ফুটে উঠেছে দেশপ্রেম, স্মৃতি কাতরতা, হৃদয়ের কাতরতা। সে ফ্রান্সে বসে তোমার কি মধুসূদন দত্ত যে কবিতাটা লিখেছে, আসলে এটা খুব মানে দেশের প্রতি, দেশের মাটির প্রতি মানে খুব অনেক বড় একটা ভালোবাসা নিয়ে উনি
ভিতর থেকে খুব কত গভীর থেকে লেখা যায় এই লেখাগুলো, তাই না? তো এখানে কিন্তু 1, 2 ও 3 তিনটাই কিন্তু হবে 14 নম্বরে। 15 নম্বর এমসিকিউটা দেখো। 15 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে কি, জোড়াই এই কান আমি ভ্রান্তির চলনে, চরণটিতে প্রকাশ পেয়েছে। অর্থাৎ 15 নম্বরের এই চরণটিতে কি প্রকাশ পেয়েছে? এখানে প্রকাশ পেয়েছে তৃপ্তিবোধ। 16 নম্বরটা দেখো। 16 নম্বরে বলা হচ্ছে যে কি, ছাড়িদারে ছাড়িদারে তার গণাইয়ে আসিছে মরণ অন্ধকার উদ্ধৃতাংশই কার মৃত্যু গনিয়ে এসেছে। এখানে বলা হচ্ছে কার মৃত্যু গনিয়ে এসেছে। এখানে 16 নম্বরে হবে খ, হুমায়ুনের মৃত্যু গনিয়ে এসেছে। এখন আমরা দেখব 17 নম্বর থেকে। দেখো 17 নম্বর থেকে। 17 নম্বরে হচ্ছে এখানে উদ্দীপক দেওয়া আছে একটা, সেই উদ্দীপকের আলোকে দুইটা প্রশ্ন দেওয়া আছে। তো 17 নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হইয়ে আমায় তুমি রাখো। এটা কিন্তু একটা গান, ঠিক আছে? এটা কিন্তু একটা তোমাদের দেশত্ববোধক গান। এই দেশত্ববোধক গানের দুইটা লাইন এখানে তুলে ধরা হয়েছে। গানটি অবশ্যই কে কে গাইতে পারো বা কে কে গান গাও মূলত তোমরা, অর্থাৎ অনেকেই আছে স্কুলে পড়তেছো, অনেক ভালো গান গাইতে পারো। তোমরা কে কে ভালো গান গাইতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে নিয়ে একদিন আসবো আমি। তো 17 নম্বর এমসিকিউ এখানে হচ্ছে উদ্দীপক যেটা দেওয়া আছে সেটার আলোকে 17 নম্বরটার উত্তর দিতে হবে। তো 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কি, উদ্দীপকে কবিতাক্ষণত কবিতার কবির কোন মানসিকতা ব্যক্ত হয়েছে। এখানে কবির মূলত হচ্ছে স্মৃতিকাতরতা এটাই ব্যক্ত হয়েছে, ঠিক আছে? স্মৃতিকাতরতা। 18 নম্বর দেখো। 18 নম্বর বলা হচ্ছে যে উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে হচ্ছে, সততে হেই নদ তুমি পড়ো মোর মনে, কিন্তু এই স্নেহের তিস্তা মিটাবে কার জলে, আর কি হে হবে দেখা। এখানে 1, 2 ও 3 তিনটাই কিন্তু হবে, কারণ উনি হচ্ছে যে কবিতাতে এই লেখাগুলো, এই কথাগুলো, এই তিনটাই কথা কিন্তু তিনি কবিতাতে প্রকাশ করেছে। তাহলে এখানে উত্তর হবে গ নম্বর 1, 2 ও 3। গ নম্বর 1, 2 ও 3 এই তিনটাই হবে। 19 নম্বর এমসিকিউটা তোমরা দেখো। 19 নম্বরে বলা হচ্ছে যে কি, উমর ফারুক কবিতায় কবি ইসলামকে কিসের সাথে তুলনা করেছেন। এখানে কবি ইসলামকে রবির সাথে তুলনা করেছেন। কিসের সাথে? রবির সাথে তুলনা করেছেন। রবি মানে তোমরা সবাই জানো, রবি মানে হচ্ছে সূর্যের সাথে ইসলামকে তুলনা করেছেন। 20 নম্বর দেখো। 20 নম্বর বলা হচ্ছে, সেই দিন এই মাঠ কবিতায় কি চিরকাল বেঁচে থাকবে। সেই দিন এই মাঠ কবিতায় চিরদিন যেটা বেঁচে থাকবে সেটা হচ্ছে গল্প চিরদিন বেঁচে থাকবে। এখানে উত্তর হবে গ নম্বরে, উত্তর গ নম্বরে হবে। 21 নম্বর দেখো। 21 নম্বর এমসিকিউটা হচ্ছে, বর্ষা ঋতুতে টানা বৃষ্টি সৃষ্টি করে। এখানে হচ্ছে এই টানা বৃষ্টি সৃষ্টি করে কি সৃষ্টি করে। এখানে টানা বৃষ্টি সৃষ্টি করে হচ্ছে প্লাবন। এখানে প্লাবন তৈরি করে। উত্তর হবে গ নম্বর, প্লাবন। 22 নম্বর দেখো। 22 নম্বর এখানে বলা হচ্ছে কি, খলিফা মামুন ছিলেন। এখানে খলিফা হবে, খলিফার মামুন ছিলেন। আচ্ছা, খলিফার মামুন কি ছিল? খলিফার মামুন ছিল হচ্ছে 22 নম্বর হবে কি, 22 নম্বরে হবে হচ্ছে তোমার খলিফার মামুন ছিল এখানে 1 ও 3 মহামতি উন্নত চিত্ত, ঠিক আছে? খলিফা মামুন ছিল মহামতি এবং উন্নত চিত্ত, ঠিক আছে? তারপরে দেখো 22 নম্বর তো দেখলা। এখন দেখবো আমরা 23 নম্বর থেকে। এখন 23 নম্বরটা দেখো। 23 নম্বর এমসিকিউ। 23 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে কি, 23 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে, আমি কোনো আগন্তুক নই কবিতায় কার ছায়া জ্যোৎস্নার চাদরে ঢাকা ছিল। এটা হবে নিশিন্দার ছায়া জ্যোৎস্নার চাদরে রাখা ছিল। 24 নম্বর এমসিকিউটা দেখো। 24 নম্বরটা হচ্ছে যে কি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কাকে সাহসী লোক বলা হয়েছে। এখানে হচ্ছে সাহসী লোক বলা হয়েছে কাকে। এখানে সাহসী লোক বলা হয়েছে কেষ্ট দাসকে। এখানে সাহসী লোক বলা হয়েছে কাকে। এখানে সাহসী লোক বলা হয়েছে কেষ্ট দাসকে। এই খ নম্বর হবে 24 নম্বরের উত্তর। 25 নম্বর হচ্ছে, কবি কার কাছে মিনতি করেছেন। কবি মিনতি করেছেন কার কাছে? কবি মিনতি করেছেন 25 নম্বর, কবি মিনতি করেছেন পাবনের কাছে। কার কাছে? পাবনের কাছে। 26 নম্বর দেখো। 26 নম্বর বলা হচ্ছে, তফুকে ফিরে পাবো এ কথা বলিও ভাবিনি,
উক্তিতে মূলত কী বা ফুটে উঠেছে? এখানে 26 নম্বরে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে যে আক্ষেপ। কি ফুটে উঠেছে? আক্ষেপ ফুটে উঠেছে। 27 নম্বর, কে সুবার মর্যাদা বুঝতো? সুবার মর্যাদা বুঝতো হচ্ছে 27 নম্বর, এখানে কি হবে? প্রতাপ। প্রতাপ সুবার মর্যাদা বুঝতো। 28 নম্বর হচ্ছে কি, কপোতাক্ষ নদ কবিতায় ঘটকের মেলবন্ধন কোনটি? কপোতাক্ষ নদ কবিতায় ঘটকের মেলবন্ধন হচ্ছে 28 নম্বরে গ গ গ গ গ গ, এটাই হচ্ছে কবিতার মেলবন্ধন। ঠিক আছে, এটা যেহেতু সনেট, হ্যাঁ, এই কারণেই এগুলো মিল থাকে। 29 নম্বর হচ্ছে, খুশি হয়ে তবে বাঁচবে আল্লাহ বাদশাহ জাদার প্রাণ। এখানে বাদশাহ জাদা হচ্ছেন কে? এখানে বাদশাহ জাদা হচ্ছে হুমায়ুন। গ নম্বর, এখানে উত্তর হবে হুমায়ুন। এখানে বাদশাহ জাদা হচ্ছে কে? হুমায়ুন। তারপরে দেখো 30 নম্বর। 30 নম্বরে বলা হচ্ছে, ফানি বহনের জন্য ব্যবহৃত চামড়ার থলেকে বলা হয় কি? ফানি বহনের জন্য যে ব্যবহৃত চামড়ার থলে ছিল তখনকার সময়ে সেটাকে বলা হতো মশক। সেটা হচ্ছে মশক, সেটাকে বলা হতো মশক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ক্লাসটি দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা অবশ্যই আর 1 মিনিট আমার কিছু কথা তোমরা অবশ্যই শুনে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এই তোমাদের বাংলা প্রথম পত্র থেকে মডেল টেস্ট 1 এমসিকিউর উপর মডেল টেস্ট 1 থেকে 30টা এমসিকিউ আমি তোমাদেরকে তুলে ধরেছি। তো এই 30টা এমসিকিউর নিচে কিন্তু তোমরা হচ্ছে একটা পেয়ে যাচ্ছ কি উত্তরমালা। উত্তরমালা সহ তোমরা পেয়ে যাবে এই পেজটি। তো তোমরা অবশ্যই 30টা এমসিকিউ উত্তরমালা সহ নিতে চাইলে তোমাদের একটা কাজ করতে হবে, শুধু 30টা এমসিকিউ উত্তরমালা সহ পাবে তাই না, আমাদের যে ফ্রি সাজেশনগুলো, অর্থাৎ আমরা শুধু টাকা দিয়ে সাজেশন দিয়ে বিষয়টা এমন না, আমরা যে ফ্রি সাজেশনগুলো দিই সেগুলো অবশ্যই তোমার পেতে হলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা এই ফ্রি সাজেশনটা পেয়ে যাবে, অর্থাৎ ফ্রিতে যেই সাজেশনগুলো আমরা দিচ্ছি সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এখন কথা হলো যে তোমরা আমাদের ফেইট সাজেশনগুলো কীভাবে নেবে, অর্থাৎ টাকা দিয়ে আমাদের কাছ থেকে কীভাবে সাজেশন নেবে সেই বিষয়ে একটা কথা বলি। আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর 5টা করে মডেল টেস্ট তৈরি করেছি। এই 5টা করে মডেল টেস্টগুলো তুমি যদি সিকিউ এমসিকিউর উপর 5টা করে বিষয়ভিত্তিক মডেল টেস্ট তুমি যদি শেষ করতে পারো, কোনো শিক্ষার্থী যদি শেষ করতে পারে, তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু টার্গেট রাখি, আমরা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমরা কিন্তু তোমাকে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের সাজেশনগুলো যারা ভালো করে ফলো করবে, ইনশাল্লাহ বিগত সালে আমাদের সাজেশন থেকে 80 থেকে 90% কমন ছিল। আশা করছি এইবার যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস, এইবার আরও অনেক বেশি কমন থাকবে বলে আশা রাখি। তো আমাদের সকল বিষয়ের সাজেশন যদি তুমি মডেল টেস্টগুলো যদি তুমি নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করলে আমরা তোমাদেরকে বিস্তারিত বলবো, সেক্ষেত্রে তোমরা আমাদের সাজেশনগুলো পেয়ে যাবে। তো এখন কথা হলো যে আমরা কি শুধুমাত্র তোমাকে সাজেশন ধরিয়ে দিলেই হয়ে যায়? না, আমরা কিন্তু তোমাকে যে সাজেশনগুলো দিব সেগুলোর উপর তোমার বিষয়ভিত্তিক যে মেজর সাবজেক্টগুলো রয়েছে, যেমন হচ্ছে যে তোমার গণিত, ইংরেজি, ঠিক আছে, এখানে হচ্ছে, তারপর বাংলা দ্বিতীয় এমসিকিউ, এখানে যে কঠিন টপিকগুলো তোমার রয়েছে যেগুলো তোমাকে অবশ্যই বুঝে বুঝে পড়া দরকার, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে সেগুলোর উপর তোমাকে ক্লাস দিব। তোমাকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করব, সেখানে হচ্ছে তুমি গাইডলাইন থেকে, পরামর্শ থেকে এবং আমাদের যে ফ্রি মডেল টেস্ট পরীক্ষাগুলো নিব সেগুলোতে তুমি অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের একমাত্র অনলি ওয়ান প্ল্যাটফর্ম হচ্ছে আমরা, যেখানে হচ্ছে যে তুমি সাজেশন নিলে কিন্তু সাজেশন ভিত্তিক ক্লাসও ফ্রিতে পেয়ে যাচ্ছ, মডেল টেস্টও পাবে। এক কথায় তুমি হচ্ছে তোমার একটা কোর্সে ভর্তি হয়েছো এটা মনে করতে পারো। তো সকল বিষয়ের সাজেশনগুলো আমরা দিচ্ছি। তো সকল বিষয়ের সাজেশন মাত্র 500 টাকায় তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। তো এখন কথা হলো যে তোমাদের যেই গ্রুপের বিষয়গুলো আমরা দিচ্ছি কিনা, যেমন তুমি যদি সায়েন্স হয়ে থাকো, অর্থাৎ বিজ্ঞান বিভাগের হয়ে থাকলে অবশ্যই আমরা বিজ্ঞান বিভাগের সাজেশন দিচ্ছি, এবং হচ্ছে মানবিক বিভাগের সাজেশন দিচ্ছি, ব্যবসা বিভাগের সাজেশন দিচ্ছি। অর্থাৎ তুমি হচ্ছে হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ, সায়েন্স, ঠিক আছে, আর্টস কমার্স সায়েন্স, সবগুলো বিষয়ভিত্তিক তোমার গ্রুপের সাবজেক্টগুলোর সাজেশনও কিন্তু তুমি পেয়ে যাবে। তো দ্রুত দেরি না করে দ্রুত তোমরা হচ্ছে সাজেশনটি কালেক্ট করে নাও, আর ফ্রি সাজেশন পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দ্রুত জয়েন হয়ে যাও। সব কিছু তার ফ্রিতে দেওয়া যায় না, ফ্রিতে যখন যা দিবে তা অবশ্যই পাবে, তবে সব কিছু গুছানো আকারে, তুমি সব কিছু গুছানো আকারে যদি একসাথে পেতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আমাদের সাজেশনগুলো কালেক্ট করে নিতে হবে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি এতটুকু।